জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আপনার আচ্ছা, আপনারা এখানে যতজন উপস্থিত আছেন, এমন কেউ আছেন ক্রিকেট খেলেন, এরকম কে কে আছেন? কে কে আছেন একটু রেসপন্স করবেন যে ক্রিকেট খেলেন। শাহান শাহ, আপনি ক্রিকেট জি স্যার। খেলেছেন? ওকে, স্যার আগে তো আর 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 খেলাধুলা কেউ আছেন? করছিলাম। আগে খেলাধুলা করছি, এখন তো স্যার করতেছি না। ওকে ওকে, আর কেউ আছেন যিনি ক্রিকেট খেলেন বা খেলেছেন? জি গ্রামের স্যার, আগে মানুষ খেলেছি, প্রায়। এখন খেলি না। ওকে, স্যার আগে খেলেছি, এখন যারা তো হ্যাঁ, এখন অনেকে অনেক ব্যস্ততার মধ্যে থাকার কারণে হয়তো বা সুযোগ হয় না, বাট আগে খেলেছেন। ওকে, থ্যাংক ইউ। সো আমরা এই ধারাবাহিকতা আজকে আমরা আমাদের যতগুলো রুলস এন্ড টেকনিক্স অফ ডিফারেন্ট গেমস, এটার যে 5টি গেমস রয়েছে, এই 5টি গেমস এর মধ্যে একটা ক্রিকেট। আমরা আজকে ক্রিকেটের কিছু আইন কানুন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ক্রিকেট ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে। একটু খেয়াল করবেন, কিছু কিছু কি পয়েন্ট থাকে আপনাদের এই ইসে। সেই ক্রিকেট খেলার জন্ম কোন দেশে? ইংল্যান্ডে। অনেক সময় শর্ট কোশ্চেনে এই টাইপের কোশ্চেন আসে, 1 মার্কের, বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এই টাইপের কোশ্চেন আসে। ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে। একে রাজার খেলা নামেও অভিহিত করা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, দিনব্যাপী খেলা, দুপুরের খাবার, বিকালে চা নাস্তা, নিয়ম কানুনের মধ্যে ভদ্র আচরণ, এসব কিছু মিলে একে অভিজাত খেলা হিসাবে গণ্য করা হয়। ক্রিকেট খেলার বিপুল জনপ্রিয়তার প্রেক্ষিতে এই নিয়ম কানুন প্রণয়ন ও নিয়ন্ত্রণ, প্রচার, ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ের জন্য একটি আন্তর্জাতিক কমিটির প্রয়োজন অনুভূত হয়। টেস্ট খেলুড়ের দেশ তথা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান এসব দেশের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের নিয়ে 1909 সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, যেটাকে আমরা আইসিসি বলি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি গঠিত হয়। তাহলে আইসিসি এর ফুল মিনিং কি? আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কত সালে গঠিত হয়? 1909 সালে। একটু এটার মধ্যেই কিন্তু এই কোশ্চেন গুলাই রয়েছে, আপনারা একটু খেয়াল করবেন। ক্রিকেটের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের সর্বময় ক্ষমতার অধিকারী এই কমিটি। এই সর্বক্ষমতার অধিকারী ক্রিকেটের ক্ষেত্রে কে? আইসিসি। আইসিসি ডিসাইড করে রুলস এন্ড রেগুলেশন কিভাবে হবে, ঠিক আছে? যে কোনো অ্যাকশনের ক্ষেত্রেও আইসিসি নির্ধারিত নিয়ম কানুন অনুযায়ী সবকিছু মেনটেন করা হয়। তো এই 7টি দেশের পর শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও বাংলাদেশ টেস্ট খেলার মর্যাদা লাভ করে। টেস্টের এই মোট 10টা দেশ খেলে। তার মধ্যে প্রথম সারির দেশগুলা উপরে যে 7টি দেশের নাম দেখতে পাচ্ছেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান। এর পরবর্তীতে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং বাংলাদেশ টেস্ট খেলার মর্যাদা লাভ করে। সো তাহলে ক্রিকেট খেলার জন্ম কোন দেশে? একটু আনমিউট করে কথা বলেন। ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে স্যার, ইংল্যান্ডে। কোথায়? ইংল্যান্ডে ইংল্যান্ড। 1909 সালে। 1909 সালে ক্রিকেটের জন্ম না। 1909 সালে আইসিসির প্রতিষ্ঠা হয় 1909 সালে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল 1909 সালে গঠিত হয়, ঠিক আছে? আইসিসির, আচ্ছা আমি যদি একটা গ্লান্স একটু আইসিসিটা আপনাদেরকে একটু দেখাই, আইসিসির ইনফরমেশনটা। ইন্টারন্যাশনাল, এই লেখাটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। International Cricket Council, ICC, is the global governing body of cricket.
এই বিশ্বব্যাপী সারা বিশ্বের যে ক্রিকেটের গভর্নিং বডি সেটা হচ্ছে আইসিসি। ইট ওয়াজ ফাউন্ডেড অ্যাজ দ্য ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। এটা যখন আইসিসিটা গঠন করা হয়েছিল তখন এটার নাম ছিল, আইসিসির ফুল মিনিং ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স ইন 1909 সালে এটার নাম কি ছিল? সরি, ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স, এই নামে এটা প্রতিষ্ঠিত হয়। বাই representatives from Australia, England and South Africa. In 1965, the body was renamed as the International Cricket Conference. International Cricket Conference নাম হয় তখন। প্রথমে ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স ছিল 1909 সালে, দেন 1965 সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স and adapted its current name in 1987. এই 65 তে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স হয়, দেন 1987 সালে এটার নাম হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে ইউনাইটেড আরব ইমারাতস, আরব আমিরাতের দুবাই, যেটাকে আমরা বলি দুবাই, এটার হেডকোয়ার্টার। কত সালে? 15 জুন 1909 সালে এটা গঠিত হয়। ঠিক আছে, এটার বর্তমান চেয়ারম্যান জয় শাহ, আইসিসির চেয়ারম্যান, এটুকু মনে রাখলেই হবে। জয় শাহ কোন দেশের বলতে পারে? ইন্ডিয়ার। ইন্ডিয়ার, এক্স্যাক্টলি, ইন্ডিয়ার জয় শাহ। তাহলে এই সাথে সাথে কিন্তু আমরা আইসিসি সম্পর্কেও একটু জেনে নিলাম। আইসিসি যদি কোনো পরীক্ষায় টিকা বা 2 মার্ক 3 মার্কের কোশ্চেন আছে, আইসিসি কি, তাহলে নিশ্চয়ই আপনারা লিখতে পারবেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ঠিক আছে, 1909 সালের 15 জুন গঠিত হয়। ক্রিকেট খেলার আইন কানুন খেয়াল করেন। ক্রিকেট খেলার আইন 42টি, তবে নিম্নে গুরুত্বপূর্ণ 24টি আইনের বর্ণনা দেওয়া হলো। আইন কতগুলা? 42টি আইন রয়েছে ক্রিকেট খেলার। এখন সবগুলা ডিটেল আমরা না পড়লেও হবে, খুব গুরুত্বপূর্ণ এখানে 24টা আইন দিয়ে দিয়েছি সংক্ষিপ্ত ভাবে। কারণ ক্রিকেটের রুলস বুক যদি আপনারা দেখেন, অনেক বড় একটা বই, যেটা পড়তে গেলেই অনেক সময় সাপেক্ষ। সো ক্লাসের সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে এখানে আমরা 24টি আইন খুবই গুরুত্বপূর্ণ, যেগুলা জানলেই চলবে। সো এরকম 24টা আইন নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1, পিচ। ক্রিকেট যে ক্রিজ আমরা বলি বা পিচ, পিচের দৈর্ঘ্য 22 গজ অথবা 66 ফিট, 66 ফিট। 22, এটা পিচের দৈর্ঘ্য, যেখানে বোলিং এবং ব্যাটিং করা হয়। ঠিক আছে, পিচের দৈর্ঘ্য 22 গজ বা 66 ফিট, প্রস্থ হচ্ছে 10 ফিট। তবে প্রস্থ 10 ফিট হলেও মার্কিং করা থাকে 8 ফিট 8 ইঞ্চি। 8 ফিট 8 ইঞ্চি পিচের মার্কিং করা থাকে প্রস্থ। আপনারা শুধু এটুকু জানলেই হবে, 22 গজ দৈর্ঘ্য এবং প্রস্থ, 22 গজ দৈর্ঘ্য এবং প্রস্থ 10 ফুট। ক্রিকেট পিচের দৈর্ঘ্য প্রস্থ 22 গজ দৈর্ঘ্য এবং প্রস্থ 10 ফুট। পিচের দুই মাথায় 3টি করে স্ট্যাম্প থাকে। স্ট্যাম্পের উচ্চতা কত? স্ট্যাম্পের উচ্চতা হচ্ছে 28 ইঞ্চি, 28 ইঞ্চিস। 3 স্ট্যাম্পের প্রস্থ ওকে, 3 স্ট্যাম্পের প্রস্থ, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, স্ট্যাম্পের মাথার উপর 2টি বেল বসানো থাকে। ওকে, 3টে স্ট্যাম্পের প্রস্থ হচ্ছে 9 ইঞ্চি হবে। ঠিক আছে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, আমি এটা কারেকশন করে দিব। 3টে স্ট্যাম্পের প্রস্থ, অর্থাৎ 3টে স্ট্যাম্প পাশাপাশি বসানোর পরে যে ওটা চওড়াটা থাকে সেটা হচ্ছে কত? 9 ইঞ্চি। স্ট্যাম্পের মাথার উপর 2টি বেল বসানো থাকে। বেল সহ স্ট্যাম্পের উচ্চতা 28.5 ইঞ্চি, অর্থাৎ বেলের উচ্চতা হাফ ইঞ্চি। বুঝতে পেরেছেন? বেল সহ স্ট্যাম্পের উচ্চতা যদি 28 হয়, 28.5 হয়, আর স্ট্যাম্পের উচ্চতা যদি 28 হয়, তাহলে
5.5 অর্থাৎ হাফ ইঞ্চি হচ্ছে বেলের উচ্চতা। আর এই যে তিনটে স্ট্যাম্প পাশাপাশি রাখার পরে এটার প্রস্থ কত হয়? যে গেঁথে রাখার পরে এটার প্রস্থ হয় 9 ইঞ্চি। এটা মনে রাখবেন। এখানে এটা টাইপিং মিস্টেক আছে, একটু ইরেজ হয়ে গিয়েছে। এখন আসেন ক্রিকেট মাঠ। ক্রিকেট মাঠ স্ট্যাম্পের মাঝখান থেকে ক্রিকেট মাঠটা কিভাবে ড্রয়িং করা হয় একটু খেয়াল করেন। স্ট্যাম্পের মাঝ থেকে মিডল স্ট্যাম্প থেকে নিচের উভয় পাশে কমপক্ষে 60 গজ থেকে 75 গজ ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত আঁকতে হবে। পরে দুই দাগের মাথা সোজা করে রেখা দ্বারা সংযোগ করে দিলেই বাউন্ডারি লাইন হয়ে যাবে। একে ওভাল সাইজ মাঠ বলে। আবার পিচের মাঝখান থেকে 60 থেকে 75 গজ ব্যাসার্ধ নিয়ে বাউন্ডারি লাইন টানা যায়, একে রাউন্ড সাইজ মাঠ বলে। ক্রিকেটের মাঠ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ওভাল শেপ আর একটা হচ্ছে রাউন্ড শেপ। ওভাল শেপ হচ্ছে ডিম্বাকৃতি আর রাউন্ড শেপ পুরোপুরি সার্কেল। সো এই মিডল স্ট্যাম্প থেকে যদি পেছনের দিকে, সামনের দিকে না, পেছনের দিকে, এখানে ক্রিকেট মাঠের এখানে স্ট্যাম্প, যদি এখানে স্ট্যাম্পের ছবি নাই, সো মিডল স্ট্যাম্প থেকে তার পেছন দিক দিয়ে একটা অর্ধবৃত্ত আঁকাতে হবে, ফুল বৃত্ত না, পেছন দিক দিয়ে অর্ধবৃত্ত। এবার দুই পাশের দুই মিডল স্ট্যাম্প থেকে পেছন দিক দিয়ে অর্ধবৃত্ত আঁকানোর পরে ওই দুই বৃত্তর যে লাইন, এই লাইন বরাবর সংযোগ স্থাপন করে দিলেই এটা একটা ওভাল শেপ বা ডিম্বাকৃতির মাঠ হয়ে যাবে। এবং যদি আমরা রাউন্ড শেপের মাঠ করতে চাই তাহলে আমাদের একদম সেন্টার অফ পিচের মাঝ বরাবর জায়গা থেকে 60 থেকে 75 গজ ব্যাসার্ধ নিয়ে আমরা বাউন্ডারি লাইন টানলেই সেটা হচ্ছে রাউন্ড শেপের মাঠ হবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন না? যদি না বুঝতে পারেন বলতে পারেন। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, বুঝেছি। ওকে, যদি কারো বুঝতে অসুবিধা হয় আপনারা জানাবেন, তাহলে আমি আরো ক্লিয়ার করার চেষ্টা করব। খেলোয়াড় দেশের মাটিতে খেলা হলে 14 জন এবং বিদেশের মাটিতে খেলা হলে 15 জন খেলোয়াড় নিয়ে দল গঠন করা হয়। এদের মধ্যে 11 জন মাঠের খেলায় অংশগ্রহণ করে, অবশিষ্ট 3 বা 4 জন খেলোয়াড় অতিরিক্ত হিসেবে থাকে। অতিরিক্ত খেলোয়াড় শুধু ফিল্ডিং করতে পারে, কিন্তু ব্যাটিং, বোলিং ও উইকেট কিপিং করতে পারবে না। এখন আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়ান লিগে চলে, আপনারা হয়তো ইন্ডিয়ান আইপিএল খেলাগুলা দেখেছেন অনেকে বা দেখেন। তো ইন্ডিয়ান লিগে দেখা যায় যে 12 নাম্বার এবং 13 নাম্বার প্লেয়ার, 11 বেস্ট 11 এর বাইরে 12 এবং 13 নাম্বার প্লেয়ার বলও করতে পারে, ব্যাটও করতে পারে, সবকিছুই করতে পারে, শুধু ফিল্ডিং না। বাট আইসিসি রুলস সেড দ্যাট ওই অতিরিক্ত 2 জন প্লেয়ার শুধুমাত্র ফিল্ডিং করতে পারবে, বোলিং করতে পারবে না, ব্যাটিং করতে পারবে না এবং উইকেট কিপিং করতে পারবে না। এটা আইসিসি রুলস বলে। ঠিক আছে? সো নরমালি আমাদের টিম হয় 15 সদস্যের টিম। ঠিক আছে? এরপরে আসেন বল গোলাকার হবে। খেলার পূর্বে বল আম্পায়ার ও উভয় দলের ক্যাপ্টেন দ্বারা অনুমোদিত হবে। তবে এখানে ট্রেডিশনাল ইনফরমেশন দিই, বলের ওজন পুরুষদের বলের ওজন হচ্ছে, কেউ বলতে পারবেন পুরুষদের বলের ওজন কত? পাঁচ আউন্স। 5.5। জি বলেন। 5 আউন্স। 5 আউন্স কি পুরুষদের নাকি মেয়েদের? পুরুষদের। আই এম নট আর শিওর। কেউ বলতে চান? ওনার সাথে সবাই একমত? স্যার এটা আমাদের জানা নাই। ওকে, পুরুষদের বলের ওজন হচ্ছে 5.5 থেকে 5.75 আউন্স। 5.5 থেকে
75 আউন্স। আর উনি যেটা বলেছেন সেটা 5 আউন্স হচ্ছে মেয়েদের বলের ওজন। বুঝতে পেরেছেন? মেয়েদের বলের ওজন। তাহলে বলের ওজনটা এডিশনালি বললাম, একটু মাথায় রাখবেন। ক্রিকেট বলের ওজন পুরুষদের ক্ষেত্রে 5.5 থেকে 5.75 এবং মেয়েদের বলের ওজন শুধুমাত্র 5 আউন্স। ব্যাটের দৈর্ঘ্য 38 ইঞ্চির বেশি নয়, অর্থাৎ 38 ইঞ্চির বেশি ব্যাটের দৈর্ঘ্য হবে না, এর কম হতে পারে। প্রস্থ 4.25 ইঞ্চির বেশি হবে না। প্রস্থ মিন্স চওড়া, এই চওড়াটা এই যে 4.25 ইঞ্চির বেশি হবে না, মানে এটা 4 ইঞ্চির একটু বেশি, 4 ইঞ্চির একটু বেশি চওড়া থাকে। ঠিক আছে, 4.5 ইঞ্চিরও কম। 4.25 ইঞ্চি মানে 4.5 ইঞ্চির এবং 4.25 ইঞ্চির বেশি হবে না। মাঠে খেলোয়াড়দের অবস্থান খেয়াল করেন। একটি দল মাঠে ফিল্ডিং করার সময় বিভিন্ন অবস্থানে দাঁড়াতে হয়। এটা নির্ভর করে বলারের বোলিং কৌশলের উপর। প্রতি দলে 11 জন খেলোয়াড় থাকে, তাই ফিল্ডিং করার সময় 11 জন খেলোয়াড়কে 11টি অবস্থানে দাঁড়াতে হয়। তবে মাঠে এর চেয়ে অনেক বেশি অবস্থান রয়েছে। এই অবস্থানগুলো নিম্নরূপ। মাঠের এক একটা জায়গার নাম এক এক রকম। ক্রিকেট মাঠের মধ্যে প্লেয়ার থাকে কতজন? 11 জন ফিল্ডিং করে। তো এই মাঠের মধ্যে 11 জন কি পুরো মাঠ কভার করে দাঁড়াতে পারে? নিশ্চয়ই না, অনেকগুলো পজিশন রয়েছে। সো প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পজিশনে প্লেয়ারদেরকে দাঁড় করানো হয়। এই পজিশনগুলোর নাম কেমন? থার্ড ম্যান, ডিপ ফাইন লেগ, লং লেগ, ব্যাকওয়ার্ড পয়েন্ট, সেকেন্ড স্লিপ হবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে, সেকেন্ড স্লিপ, থার্ড স্লিপ, ফার্স্ট স্লিপ, এখানে হয়েছে মিস্টেক হয়েছে, একটু টাইপিং মিস্টেক, লেগ স্লিপ, স্কোয়ার লেগ, গালি, কভার পয়েন্ট, শর্ট এক্সট্রা কভার, সিলি মিড অফ, সিলি মিড অন, শর্ট লেগ, এক্সট্রা কভার, মিড অফ, মিড অন, মিড উইকেট, লং অফ এন্ড লং অন। এরকম অনেকগুলা পয়েন্ট আছে, এরকম অনেকগুলা পজিশনস রয়েছে ক্রিকেট মাঠের। সো এখান থেকে প্রয়োজন, জি বলেন। স্যার আমাদের এগুলা যদি মানে ডায়াগ্রাম বা মানে কোনো ইয়া দেখাইতেন তাহলে বেশি ভালো হতো, বোঝা যাইতো। আচ্ছা, ভালো বলেছেন। বা কোনো পিকচার বা এরকম ইয়া দিয়ে দেখালে ভালো হতো, মানে বুঝতে পারতাম জিনিসগুলা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাদের ফিল্ডিং পজিশনের একটা পিকচার দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। আপনি ছবিটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আমার মনে হয় আপনারা সবাই ছবিটা দেখতে পাচ্ছেন। দেখেন, এটা একটা জি স্যার। ক্রিকেট ফিল্ড, এটা একটা ক্রিকেট ফিল্ড। এখন এখানে দেখেছেন কতগুলা, এই যে যতগুলা ইয়েলো মার্কিং করা বল বল দেওয়া আছে, এতগুলা পজিশন ক্রিকেট ফিল্ডে থাকে। সো ক্রিকেট ফিল্ডে ফিল্ডিং করার সুযোগ থাকে কতজনের? 11 জনের।
11 জনের ফিল্ডিং করার সুযোগ থাকে। এগারো জনের ফিল্ডিং করার সুযোগ থাকে। একটু খেয়াল করেন, নর্মালি খুব এসেনশিয়াল পজিশন গুলা আমরা একটু খেয়াল করবো এখান থেকে। একজন বোলার করে, এই আপনারা এই লাল টিকমার্কটা দেখতে পাচ্ছেন, আমার এই কার্সার কি দেখতে পাচ্ছেন? আমি যে এই কার্সার নাড়াচ্ছি, এটা কি খেয়াল করতে পারছেন? জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন এই কার্সার যেখানে আছে এই জায়গাতে নরমালি কি থাকে? বলার। বলার এখান দিয়ে বল করে, আর বলার যদি থাকে ঠিক উইকেটের পেছনে থাকে কে? উইকেট কিপার। এটাও কিন্তু ফিল্ডিং পজিশন, একজন বলার, একজন উইকেট কিপার। তাহলে এই দুইজন গেল। বলারের দেখেন, বলারের দুই পাশে এই যে ভেতরের যে সার্কেলটা দেখতে পাচ্ছেন আপনারা, হোয়াইট ডট ডট ডট, এটা হচ্ছে 30 ইয়ার্স সার্কেল, 30 গজের সার্কেল এটা। সো এই 30 গজের মধ্যে দেখেন মিড অফ আর মিড অন। মিড অফ কোনটা? অফ সাইডে। নরমালি রাইট হ্যান্ডেড যদি ব্যাটার থাকে তার জন্য অফ সাইড থাকে, এটা অফ সাইড ধরা হয়। আর এই রাইট সাইডেরটা ধরা হয়, রাইট সাইডেরটা ধরা হয় মিড অন। তাহলে মিড অফ আর মিড অন। আর যদি উইকেট কিপারের রাইট সাইডে 1 2 3 4 5 এখানে 9 পর্যন্ত দেওয়া আছে, এগুলা সব স্লিপ। অর্থাৎ নরমালি স্লিপ রাখা হয় পেস বোলারদের ক্ষেত্রে, যাদের বলে অনেক স্পিড, তাদের বলে কট উঠতে পারে, ব্যাটে লেগে উইকেট কিপারের রাইট সাইডে আসতে পারে। লেগ সাইডে খুব কম সময় আসে, এজন্য লেগ স্লিপ এখানে একটা দেওয়া আছে। বাট রাইট সাইডে যতগুলা ইয়েলো সার্কেল দেখতে পাচ্ছেন, ওখানে 1 2 3 লেখা আছে, সেগুলা সব হচ্ছে স্লিপ। সো উইকেট কিপারের রাইট সাইডে স্লিপ, আবার লেগ সাইডেও একটা স্লিপ রাখা যায়। এরপরে খেয়াল করেন এই পজিশনগুলো কি বুঝতে পারছেন আপনারা? আমি যে কথা বলছি আর এই ইমেজটা দেখাচ্ছি, ব্রিফ করছি, এটা কি বুঝতে পারছেন? এখন জি কি স্যার, বুঝতে বোঝা সুবিধা যাচ্ছে। হচ্ছে? জি জি। ওকে, তাহলে দেখেন বলার, উইকেট কিপার, এখানে উইকেট কিপারের রাইট সাইডে আছে সব স্লিপ। এখন আপনি একটা দিলে একটা, দুইটা দিলে দুটা, বা তার বেশি চাইলে দিতে পারেন। মিড অফ, মিড অন। এরপরে দেখেন খুব সহজ সহজ গুলো, এই স্লিপের পেছনে, একদম পেছনে উইকেট কিপারের পেছন দিকে একটা হচ্ছে থার্ড ম্যান, 30 ইয়ার্স সার্কেলের বাইরে থার্ড ম্যান। আর ঠিক ওর অপোজিটে লেগ সাইডে এটা হচ্ছে ফাইন লেগ, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে ফাইন লেগ, পাচ্ছি। ফাইন লেগ এবং থার্ড ম্যান। এখন দেখেন মানে এখানে লেগ সাইড কিন্তু এই পাশটা, এই যে ক্রিকেট ফিল্ড, এটা লেগ সাইড এই পাশটা, আর এই অপোজিট পাশটা হচ্ছে অফ সাইড। ঠিক আছে, এর মাঝের উইকেট, উইকেট থেকে ওই হরিজেন্টালি সোজা এই জায়গাটার নাম হচ্ছে, সোজা থাকে পয়েন্ট, পয়েন্টের থেকে একটু পেছনে অর্থাৎ স্লিপের চেয়ে একটু পেছনে থাকে গালি, আর স্ট্যাম্প বরাবর সোজা থাকে পয়েন্ট, পয়েন্টের পেছনে বাউন্ডারি লাইনে থাকে ডিপ পয়েন্ট। ঠিক আছে, ওটা যদি পেছনের দিকে দিই তাহলে এটা ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট বলা হয়। ঠিক আছে, এরপরে দেখেন এই যে এখান থেকে এই যে লাইনটা আসছে কভার পয়েন্ট, ওর পেছনে আছে ডিপ কভার পয়েন্ট। আবার এক্স্যাক্টলি কভার যে জায়গাটা সেটা হচ্ছে এটা, কাটচার যেখানে আমি নাড়াচ্ছি, এখন যেখানে মুভ করাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে কভার। কভারের অপোজিটে থাকে মিড উইকেট, আর পয়েন্টের অপোজিটে থাকে স্কোয়ার লেগ, আর স্কোয়ার লেগের পেছনে থাকে ডিপ স্কোয়ার লেগ। যত পেছনের গুলা বাউন্ডারি লাইনের গুলা হচ্ছে ডিপ, সব নামের শেষে ডিপ। দেখেন স্কোয়ার লেগ, ডিপ স্কোয়ার লেগ। ঠিক আছে, ফরওয়ার্ড, ডিপ ফরওয়ার্ড, তারপরে এখানে আছে ডিপ সুইপার, এরা এখানে মিড অন, এটা ডিপ মিড অন, মিড অফ, এটা ডিপ মিড অফ।
এরপরে মিড অফ এর সোজাসুজি পেছনে এটা থাকে লং অফ, আর অপোজিট থাকে লং অন, আর একদম পিসের সেন্টার বরাবর হচ্ছে স্ট্রেট। ঠিক আছে, এই পয়েন্টগুলা জানলে মোটামুটি একটা ক্রিকেট ফিল্ড সম্পর্কে ধারণা রাখা যায়। এখন উইকেট কিপারের পেছনে লং স্টপ যেটা স্ট্রেট যেটা থাকে ওই পজিশনে নরমালি প্লেয়ার থাকে না, থাকে ফাইন লেগ অথবা থার্ড ম্যান, এই দুটো পজিশনে প্লেয়ার থাকে। মেইনলি এখানে এই কালো বোল্ড করে লেখা যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা যদি একটু খেয়াল রাখেন তাহলে আপনাদের জন্য এই পজিশনগুলা বুঝতে বেশি সুবিধা হবে। তাহলে যদি বলি বলার, উইকেট কিপার, স্লিপ, গালি, পয়েন্ট, থার্ড ম্যান, ফাইন লেগ, স্কোয়ার লেগ, মিড উইকেট, কভার, মিড অফ, মিড অন, লং অফ, স্ট্রেট। স্ট্রেট নরমালি প্লেয়ার রাখে না, খুব কম রাখে, কারণ স্ট্রেট হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লং অন এবং লং অফ। এখানেই কিন্তু অনেকগুলা দেখবেন 11টার বেশি পজিশনই এখানেই হয়ে গিয়েছে, যে কারণে এখান থেকে বেছে বেছে প্লেয়ারদেরকে রাখা হয় ব্যাটারের কন্ডিশনের উপর ডিপেন্ড করে অথবা বোলিং এর চাহিদা অনুযায়ী। আশা করি বুঝতে পেরেছি। এখন আসি ওভার। ক্রিকেট বলে ওভার হয় কত বলে? 6টি শুদ্ধ বলে 1 ওভার কাউন্ট করা হয়, 6টি শুদ্ধ বলে। এরপরে বাউন্ডারি। বাউন্ডারি কাকে বলে? ব্যাটে বল লেগে মাটি স্পর্শ করে যখন বাউন্ডারি রেখা অতিক্রম করে তখন তাকে বাউন্ডারি বলে। রেখা অতিক্রম করা মিন্স যে বাউন্ডারি ব্যাপারটা এমন না, বাউন্ডারি লাইনে টাচ করলেও সেটা বাউন্ডারি হিসাবে কাউন্ট করা হয়। বাউন্ডারি হলে ব্যাটসম্যানের নামে 4 রান যোগ হয়। তাহলে ক্রিকেটে এই বাউন্ডারি দুটা টার্ম আছে, একটা হচ্ছে বাউন্ডারি, একটা হচ্ছে ওভার বাউন্ডারি। বাউন্ডারি মিন্স 4, ওভার বাউন্ডারি মিন্স 6। সো 4 রান হলে তখন সেটা বাউন্ডারি হয়, বাউন্ডারি হলে অর্থাৎ 4 রান হয়, এবং ওভার বাউন্ডারি হলে 6 রান হয়। আপনাদের প্রিভিয়াস ম্যাচের পরীক্ষাতে এসেছিল ওভার বাউন্ডারি কাকে বলে? অনেকে উল্টা পাল্টা লিখেছে, মানে সে জীবনেও ক্রিকেট খেলে নাই, ওই টার্মটা শুনেই নাই, এরকম উল্টা পাল্টা লিখেছে। আমি খাতা দেখেছি বোর্ডের, তো তখন দেখি যে এরকম খুব হাস্যকর কথাবার্তা লিখেছে, যেটা ক্রিকেটের সাথেই সম্পৃক্ত না, এরকম কথাও অনেকে লিখেছে। তো এটা মানে তাদের সমস্যা না, ব্যাপার হচ্ছে তারা ব্যাপারগুলো জানে না। তো যখন রুলস গুলো আপনারা জানবেন, এই ইম্পর্টেন্ট টার্ম গুলা, কি পয়েন্ট গুলা যদি মনে রাখেন তাহলে আপনাদের জন্য পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে বাউন্ডারি কি? বাউন্ডারি হচ্ছে বল ব্যাটে স্পর্শ করার পর যদি মাটি স্পর্শ করে, মাটি গ্রাউন্ডে স্পর্শ করে যদি বাউন্ডারি লাইন টাচ করে অথবা অতিক্রম করে তখন তাকে বাউন্ডারি বলে। এই বাউন্ডারি হলে ব্যাটসম্যান কত রান পায়? 4 রান। এবং ওভার বাউন্ডারি হচ্ছে একইভাবে, শুধু বল মাটিতে স্পর্শ করবে না, কিভাবে? শূন্য 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 দিয়ে বাউন্ডারি লাইন ক্রস করবে, তাহলেই সেটা হচ্ছে ওভার বাউন্ডারি হিসেবে কাউন্ট করা হবে, এবং এর জন্য ব্যাটসম্যানের খাতায় কত নাম্বার যোগ হবে, কত রান যোগ হবে? 6 রান যোগ হবে। বুঝতে পেরেছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাউন্ডারি এন্ড ওভার বাউন্ডারি? জি স্যার, যেটা আমরা বাংলায় 4 এবং 6 বলি, এই দুইটাই। এক্স্যাক্টলি 4 এবং 6, 4 রান এবং 6 রান। 4 রানকে বলা হয় বাউন্ডারি, 6 রানকে বলা হয় ওভার বাউন্ডারি। এরপরে বাই এবং লেগ বাই। লেগ বাই খুব সহজ ভাষায় যদি আমি বলি, লেগ বাই হচ্ছে ক্রিকেটারদের যদি অনেক সময় হয় না যে পায়ে লাগছে বাট সেখান থেকে রান পেয়েছে, ব্যাটারের পায়ে লেগে বল চলে গেছে, ওখান থেকে তার রান নিয়েছে, সো এটা লেগ বাই। আর বাই হচ্ছে এক্সট্রা রান। ধরেন আপনি বল থ্রো করেছেন, উইকেট কিপার ধরতে পারে নাই, বল আরো পেছনে চলে গিয়েছে, এর মধ্যে ব্যাটাররা রান নিয়েছে, সো তখন কিন্তু এটা বাই হিসাবে কাউন্ট হয়। অতিরিক্ত বল, একটু টার্মটা কি বলেছে একটু খেয়াল করি। বল যদি ব্যাটসম্যানের ব্যাটের বা দেহের কোথাও স্পর্শ না করে অতিক্রম করে,
এবং কোনো রান সংগৃহীত হয় তবে আম্পায়ার বাই সিগন্যাল দেয়। ঠিক আছে, মানে ব্যাটসম্যানের কোথাও লাগে নাই, ব্যাটেও লাগে নাই, শরীরেরও কোথাও লাগে নাই, তখন যদি, তার মানে কি বলেছিলাম যে ফিল্ডার থ্রো করেছে বাট বলটা দূরে চলে যাওয়ায় আবার রান নিয়েছে ব্যাটাররা, সো তখন এটাকে বাই হিসাবে কাউন্ট করা হয়। আর যদি বল যদি কি হয়, ব্যাট বাদে দেহের বা পোশাকের কোনো অংশ স্পর্শ করে অতিক্রম করে ও রান সংগৃহীত হয় তবে লেগ বাই এর সংকেত দিবেন। এটা আম্পায়ার এই সংকেতটা দেন। তাহলে ব্যাটসম্যানের ব্যাটে লাগবে না, ব্যাটে না লেগে যদি শরীরের কোথাও স্পর্শ করে সেটা লেগ বাই হিসাবে কাউন্ট করবেন। বাট যদি ব্যাটেও না লাগে, শরীরের কোথাও যদি না লাগে, এরপরে যদি রান হয় তাহলে সেই রানটা বাই রান হিসাবে কাউন্ট করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। নো বল, বলার নিয়ম মাফিক বল না করলে নো বল হয়। অনেকগুলো কারণে নো বল হয়। নরমালি এখানে নিয়ম অনেক কিছু আপডেট হয় আমাদের, আমরা যদি টাইম টু টাইম নিয়মগুলো আপডেট নিয়মগুলো জানি। আচ্ছা, ক্রিকেটে এখন ব্যাটসম্যানদেরকে ব্যাটার বলা হয়, বুঝতে পেরেছেন? আগে বলা হতো ব্যাটসম্যান, এখন বলা হয় ব্যাটার। বলার এবং ব্যাটার মানে যিনি ব্যাট করেন তাকে বলা হয় ব্যাটার। এটা আপনারা শুনেছেন এরকম কখনো? জি স্যার, শুনেছি। জি স্যার। হ্যাঁ, এখন এটাকে এখন ব্যাটার বলা হয়। ব্যাটসম্যান আর এখন এই টার্মটা ইউজ করা হয় না, এটা এখন ব্যাটার ইউজ করা হয়। সো নো বলের অনেকগুলা কারণ রয়েছে, কোনই ভেঙে গেলে, অর্থাৎ আমরা যদি বায়োমেকানিক্যাল অ্যানালাইসিস দেখি বা স্পেসিফিক রুলসে যাই তখন আমরা এটা ভালো বুঝতে পারবো। নরমালি মানে খুব সিম্পল রুলস যেগুলা পরীক্ষার খাতায় লেখার মতো রুলস আর কি, পরীক্ষা আসলে এরকম যে কি কি কারণে নো বল হয়, এটা কিন্তু এনটিআরসি এর রিটেন এক্সামে কোশ্চেনটা আসে, অনেক চাকরির পরীক্ষাতে, চাকরির লিখিত পরীক্ষাতে এই প্রশ্নটা কিন্তু আসে যে নো বলের কারণগুলো কি কি বা কি কি কারণে নো বল হয়। ঠিক আছে, ডেলিভারি, স্ট্রাইড বা পদক্ষেপ, পপিং ক্রিজ অতিক্রম করলে, পপিং ক্রিজ কোনটা, তাহলে আমি একটা দেখাই আপনাদেরকে। ক্রিজের একটা পিকচার আছে, এটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, এটা হচ্ছে ক্রিকেটের একটা পিচের ছবি, এটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এখন কাটচারটা যেখানে আছে দেখেন, এইটা হচ্ছে নরমালি পপিং ক্রিজ। পপিং ক্রিজ মিন্স কি, দেখবেন যে এই লাইন বরাবর এখানে স্ট্যাম্প কিন্তু এই যে এখানে 9 ইন লেখা আছে, দেখতে পাচ্ছেন? জি জি। জি স্যার। আমি এখানে কাটচারটা ধরে রেখেছি, এখানে লেখা আছে 9 ইন, অর্থাৎ এই যে দুটো হোয়াইট, এখানে তিনটা হোয়াইট বল দেখতে পাচ্ছেন ছোট ছোট, এটার মানে হচ্ছে তিনটা হোয়াইট ছোট ছোট যে বল দেখতে পাচ্ছেন, এটার মানে হচ্ছে তিনটে স্ট্যাম্প এখানে আছে। এই তিনটে স্ট্যাম্পের চড়া বা প্রস্থ হচ্ছে 9 ইঞ্চি, এজন্য এখানে 9 ইঞ্চ দিয়ে রাখছে সংক্ষেপে। এইটা স্ট্যাম্পের যে লাইন, এই লাইনটাকে স্ট্যাম্পের সাইডে এই লাইনটাকে বলা হয় রিটার্ন ক্রিজ। এই লাইনটার নাম হচ্ছে, সরি, এই লাইনটার নাম হচ্ছে বোলিং ক্রিজ। আমি এখানে একটু ছবিতে দেখছি তো একটু এলোমেলো লাগছে, বোলিং ক্রিজ। আর সামনের যে লাইন, যে লাইনে মূলত নো ধরা হয়, অর্থাৎ লাইন ক্রস করে পা পড়লে বলারের তখন নো কল করা হয়, ওই লাইনটার নাম হচ্ছে পপিং ক্রিজ। বুঝতে পেরেছেন? পপিং ক্রিজ কোনটা, যে লাইনটাতে মূলত নো কাউন্ট করা হয়, সামনের যে লাইনটা, এটা হচ্ছে পপিং ক্রিজ। আর পেছনের যে লাইন স্ট্যাম্প বরাবর, সেই লাইনটার নাম হচ্ছে বোলিং ক্রিজ। আর সাইডে যে লাইনটা থাকে, বোলিং ক্রিজ এবং পপিং ক্রিজ কে এক করার জন্য সাইডে যে মার্কিং করা লাইনটা থাকে, এই লাইনটার নাম হচ্ছে রিটার্ন ক্রিজ। তাহলে বুঝতে পেরেছেন? হ্যালো? জি স্যার। জি তাহলে স্যার। এখানে তিনটা টার্ম,
একটা হচ্ছে বলিং ক্রিজ, একটা হচ্ছে ওপেন পপিং ক্রিজ, আর একটা হচ্ছে রিটার্ন ক্রিজ। এই তিনটা। সো এই তিনটা বলিং ক্রিজ কোনটা? স্টেম বরাবর যে লাইনটা থাকে এটা বলিং ক্রিজ, আর সামনে যে দাগটা লাইন দেওয়া থাকে এমন ভাবে যেন ওই লাইনটা ক্রস করে যদি বলারের No ball. পা নো বল করে তখন নো কল করা হয়। সো সেটাকে বলা হয় পপিং ক্রিজ, আর সাইডে যেটা থাকে সেটা হচ্ছে রিটার্ন ক্রিজ। আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এই যে ডেলিভারির যে স্ট্রাইড বা পদক্ষেপ পা, এই পা যদি পপিং অতিক্রম করে তখন এটা কি হবে? নো বল হিসাবে কাউন্ট হবে। বলার বল করার সময় উইকেটের কোনো ক্ষতি করলে, কিভাবে উইকেটের ক্ষতি? ধরেন বল করছেন, আপনার পেছনের পা যে সাইড দিয়ে বল করছেন ওই স্ট্যাম্পে আঘাত করেছে, তাহলে এটা নো বল হিসাবে কাউন্ট হবে। বল পিচের অর্ধেকের এপাশে পড়লে বল, এখানে কিছু এই যে প্রিভিয়াস রুল দেওয়া আছে, আগে রুলস এরকম ছিল যে পিচের অর্ধেকের এপাশে পড়লে নো, এক সময় ছিল এরকম, বাট এটা এই যে রুলসটা এটা আপনারা ফলো করবেন না। এটা কি? এটা এই রুলসটা নাই ক্রিকেটের। এখন যে রুলস সেটা হচ্ছে পিচে যদি 2 ড্রপ পড়ে, 2 ড্রপ পড়লে সেটা নো বল হিসাবে কাউন্ট করা হয়। এই অর্ধেকের এপাশে পড়লে নো বল, ব্যাপারটা এরকম না। অনেক সময় হয় যে বাউন্স বল গুলা হাফের এপাশে পড়েছে বাট 1 বাউন্সে বল চলে গিয়েছে উইকেট কিপারের কাছে, এরকম হয়। সো এই অর্ধেকের এপাশে এই রুলসটা আপনারা ইগনোর করবেন। ক্রিকেট পিচে যদি 2 ড্রপ পড়ে, 2 ড্রপ পড়ে যদি ব্যাটারের কাছে যায় তাহলে এই বলটা কি বল হয়? নো বল। বল সরাসরি ব্যাটসম্যানের কাঁধের উপর দিয়ে চলে গেল। কিভাবে কাঁধের উপর বলতে? ওয়েস্ট, কোমরের উপর দিয়ে যদি বল চলে যায়, যেই বলটা স্ট্যাম্পে লাগার সম্ভাবনা থাকে না, এরকম বল সরাসরি উইদাউট ড্রপ, তখন এই বলটা নো বল হিসাবে কাউন্ট করা হয়। নিয়ম মাফিক ফিল্ডার অবস্থান না করলে, অর্থাৎ ওই যে 30 ইয়ার্ড সার্কেল দেখালাম ক্রিকেট ফিল্ডের যে ফিল্ডিং পজিশন, ধরেন 30 ইয়ার্ড সার্কেলের মধ্যে যে পরিমাণ খেলোয়াড় থাকার কথা সেরকম খেলোয়াড় যদি না থাকে তখন কি হয়? তখন আপনাদের এই যে ওই বল নো বল হিসাবে কাউন্ট করা হয়। তাহলে কি কি কারণে নো বল দেওয়া হয় এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, যারা একটু হলেও খেলেছেন তাদের জন্য সহজ মনে হবে, আর যারা একেবারেই ক্রিকেট খেলেন নাই, ক্রিকেট দেখেন না, ক্রিকেট পছন্দ করেন না, তাদের জন্য একটু ডিফিকাল্ট মনে হতে পারে। তবে ওয়ারিড হওয়ার কিছু নেই, আপনাদের কোশ্চেন বেশ সহজই আসে। ওয়াইড বল, বল ব্যাটসম্যানের, স্যার জি বলেন। হ্যালো স্যার, এখানে জি, আরেকটা অপশন ছিল নো বলে, সেটা হলো এই যে অন বাউন্সের যে নো বলটা হয় সেটা সম্ভবত এর হ্যাঁ, ভিতরে নাই। আচ্ছা, এটা 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 এখানে এখানে তো একটু হাইলাইট করে দেওয়া, মানে সব পয়েন্ট গুলাই যে এখানে পাবেন ব্যাপারটা এমন না, এটার বাইরেও অনেক কিছু আছে, এটার রুলস গুলা সংক্ষিপ্ত করে এখানে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? জি স্যার। সুতরাং এটার জি বাইরেও স্যার। অনেক কিছু আছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। স্যার ক্রিকেটে আরেকটা কারণে নো বল দেওয়া হয়, সেটা হচ্ছে অতিরিক্ত বাউন্সের কারণে। সেটা এখন এখন 2টা বাউন্স কাউন্ট করা হয়, তাই না? ওয়ান বাউন্স কনসিডার করে, 2টা বাউন্সও অনেক সময় কনসিডার করে, এবং থার্ড বাউন্সে যে এটা নো বল হিসেবে কাউন্ট করা হয়। তবে এটা ডিপেন্ড করে ওই বাউন্সের মাত্রার উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় প্রথম বাউন্স হয়েছে, বাউন্সটা এমন দিয়েছে নো বল না দিয়ে হোয়াইট বল দিয়ে দেয়, তাই না? সো এটা ডিপেন্ড করে বাউন্সের লেভেল অনুযায়ী, এটা আম্পায়ারদের রুলস রেগুলেশন রয়েছে, তারা সেই অনুযায়ী ডিসিশন নেন। হোয়াইট বল, বল ব্যাটসম্যানের খেলার নাগালের বাইরে দিয়ে গেলে হোয়াইট বল হয়। তবে টেস্ট খেলা ও একদিনের খেলা হোয়াইট বলের মধ্যে দূরত্বের পার্থক্য আছে। যেমন টেস্টে কিন্তু বেশি নরমালি ওয়াইডের যে সিগন্যালের যে লাইন থাকে সেই লাইন থেকে ওই লাইনের কাছ দিয়ে গেলে হোয়াইট বল দেওয়া হয় না।
খুব বেশি লম্বা ওয়াইড যেটাকে আমরা বলি, অনেক দূর থেকে গেলে তখন ওয়াইড দেয়, বাট টেস্টে লাইনটা ক্রস করলে যে ওয়াইড, ব্যাপারটা এমন না। স্ট্যাম্পের দুই পাশে ওয়াইডের সিগন্যাল থাকে, ওয়াইডের মার্কিং করা থাকে। কেমন মার্কিং করা থাকে? এটা 4 ফিট স্ট্যাম্প থেকে, মিডল স্ট্যাম্প থেকে 4 ফিটের মতো। সো এই এর বাইরে দিয়ে বল গেলে, ওই লাইনের বাইরে দিয়ে বল যদি অতিক্রম করে তখন সেটাকে ওয়াইড বল, অর্থাৎ এই ওয়াইড বলের কারণে ব্যাটিং টিম 1 রান পায়, অতিরিক্ত রান হিসাবে এটা কাউন্ট করা হয়। রান আউট, রান নেওয়ার সময় ব্যাটসম্যান যদি ক্রিজে পৌঁছানোর আগেই ফিল্ডারগণ দ্বারা বেল ফেলে দেয়, বলের মাধ্যমে যদি বেল ফেলে দেয়, তাহলে কি তখন ওই ব্যাটসম্যান রান আউট হয়। বেল ফেলা মিন্স ওই যে উইকেটের উপরে 2টা বেল থাকে, যে বেলের উচ্চতা কি বলেছিলাম, 1/2 ইঞ্চি, ঠিক আছে। সো ক্রিকেটে স্ট্যাম্পের বেল পড়ে গেলে আউট হিসাবে কাউন্ট হয়। যদি কোনো সময় এমন হয় যে বল স্ট্যাম্পে লেগেছে বাট বেল পড়ে নাই, তখন এটা আউট হবে না। সো এটা রান আউটটা কি, আপনি রান নিচ্ছেন, ঠিক মতো পৌঁছানোর আগেই আপনাকে আউট করে দিয়েছে, সেটাই হচ্ছে রান আউট। আউট কিভাবে করে? ওই যে স্ট্যাম্পে বল হিট করে আউট করে। সো এলবিডব্লিউ, আম্পায়ার যদি মনে করেন যে লেগ স্ট্যাম্পের বাইরে বল ছাড়া কোনো বল ব্যাটসম্যানের পায়ে বা শরীরে প্রতিহত না হলে সরাসরি স্ট্যাম্পে আঘাত করত, তবে তিনি ব্যাটসম্যানকে এলবিডব্লিউ হিসেবে আউট করে দেবেন। অর্থাৎ আপনি বল খেলেছেন, ব্যাটে স্পর্শ করে নাই, আপনার শরীরে স্পর্শ করেছে। তো এই বলটা যদি স্ট্যাম্পে আঘাত করার সম্ভাবনা থাকতো আপনার শরীরে না লেগে, তখন এটাকে এলবিডব্লিউ হিসাবে, এলবিডব্লিউ আউটের জন্য ফিল্ডাররা আবেদন করে এবং ব্যাটসম্যান এবং আম্পায়ার এটাকে এলবিডব্লিউ হিসাবে। এলবিডব্লিউর ফুল মিনিং হচ্ছে লেগ বিফোর উইকেট। এলবিডব্লিউর ফুল মিনিং কি? লেগ বিফোর উইকেট। এই এলবিডব্লিউ আউট দিয়ে থাকেন আম্পায়ার, ঠিক আছে। এটার আরো অনেক কিছু রুলস আছে, বল পিচিং ইনসাইড আউটসাইড, আরো অনেক ফ্যাক্ট আছে যে বলটা এটা। এই জন্য দেখবেন যে অনেক সময় রিভিউ নিয়ে থাকে, রিভিউ নিলে আবার থার্ড আম্পায়ার কল করলে এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখে যে প্রপার ওয়েতে আসলে বোলিং অ্যাকশন ঠিক ছিল কিনা, যেখানে কোথায় লেগেছে সেই জায়গা থেকে বলটা স্ট্যাম্পের বাইরে চলে যেত কিনা, সো এরকম বিবেচনা করে এটাই মূলত এলবিডব্লিউ আউট। বোল্ড আউট, জি বলেন। স্যার, বলটা কোথায় পড়লো এলবিডব্লিউর ক্ষেত্রে, এটাও কি গুরুত্বপূর্ণ নয় দেখা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওই জন্যই বললাম যে বোলিং অ্যাকশন থেকে শুরু করে, সে একজন বোলারের বোলিং অ্যাকশন থেকে শুরু করে পুরোটাই এটার জন্য গুরুত্বপূর্ণ। স্পিন বোলারদের ক্ষেত্রে একরকম, পেস বোলারদের ক্ষেত্রে একরকম, ঠিক আছে। স্পিন পেস সবার জন্য একই রকম না, যেহেতু স্পিন বল টার্ন করে, অনেক সময় দেখবেন স্পিন বল পড়েছে এমন জায়গাতে বা টার্ন করে পুরা মিডল স্ট্যাম্পে থাকে বা স্ট্যাম্পে থাকে, সেই ক্ষেত্রে এখানে আবার আরেকটা ব্যাপার আছে, আম্পায়ার কল। আম্পায়ার যদি আউট দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে যে কোনো স্ট্যাম্পে হিট করলেও, টাচ করলে সেটা আউট হিসাবে এই গণ্য হয়। তো এই নিয়মগুলো দেখবেন যে প্রতিনিয়ত চেঞ্জ হতেই থাকে। তো আমরা যদি একটু মানে আপডেট খেয়াল রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমাদের, হ্যাঁ, এটা আমরা বুঝি যে সব খেলার নিয়ম কানুন সবকিছু মনে রাখাটা ডিফিকাল্ট হয়ে যায়, আর যতটুকু সম্ভব ততটুকু আমাদের জানা উচিত। বোল্ড আউট, বলারের বল সরাসরি বা ব্যাটের আঘাতে স্ট্যাম্পে লেগে বেল পড়ে যায়, তাহলে ব্যাটসম্যান আউট হবে, একে বোল্ড আউট বলে। অর্থাৎ বল করেছেন বলার, এই বল যে স্ট্যাম্পে হিট করেছে সেটা ব্যাটে টাচ হয়ে স্ট্যাম্পেও হতে পারে অথবা সরাসরি, এটা হচ্ছে বোল্ড আউট। কোয়াট আউট, কোয়াট মিন্স ক্রিকেটে যেটাকে আমরা বলি ক্যাচ আউট। বল ব্যাটে টাচ করার পরে ব্যাটসম্যান বল মারার পর বল শূন্যে থাকা অবস্থায় ফিল্ডারগণ বল ধরে ফেললে ওই ব্যাটসম্যান আউট হবে, এই আউটটাকে কোয়াট আউট বলে। এটা হতে পারে উইকেট কিপারও ধরতে পারে, ঠিক আছে। আমরা নরমালি গ্রামে কি করি,
কট আউট বলতে কোনটা বোঝায়? কট আউট বলতে বোঝায় যে বল যদি উইকেট কিপার ধরে, উইকেটকে ব্যাটে টাচ লাগার পরে যদি উইকেট কিপারের কাছে বল পৌঁছায়, তখন আমরা ওই উইকেট কিপার ধরলে আমরা বলি কট আউট হয়েছে। বাট অ্যাকচুয়ালি আর বাকিটা আমরা বলি যে ক্যাচ আউট, মাঠের অন্য ফিল্ডাররা ধরলে আমরা কি বলি? ক্যাচ আউট। বাট রুলস অনুযায়ী কট আউট হচ্ছে, আমরা যেটাকে ক্যাচ আউটও বলি, ওটাই মূলত কট আউট। ঠিক আছে। স্ট্যাম্পড আউট, স্ট্যাম্পড আউট কি? নো বল ছাড়া ব্যাটসম্যান বল খেলার জন্য, সরি এখানে টাইপিং মিস্টেক হয়েছে, অনেক সময় আমাদের ফ্রন্টের কারণে অনেকগুলো টাইপিং মিস্টেক চলে আসে। ক্রিজ ছেড়ে বাইরে গেলে ওই সময় যদি উইকেট কিপার বল ধরে বেল ফেলে দেয় অথবা উইকেট ভেঙে দেয়, তাহলে ব্যাটসম্যান স্ট্যাম্পড আউট হবে। অর্থাৎ আমরা যেটাকে স্ট্যাম্পিং বলে থাকি, ব্যাটার সামনে এগিয়ে গিয়ে অথবা ওই পপিং ক্রিজের বাইরে চলে গিয়ে বলে হিট করতে গিয়েছে, বাট ওই বল উইকেট কিপারের কাছে আসে এবং সে বলটা ধরে স্ট্যাম্পে হিট করে। তখন যদি এই বল স্ট্যাম্পে লাগার পূর্বে যদি সে ওই পপিং ক্রিজের মধ্যে না ঢুকতে পারে, না প্রবেশ করতে পারে, তখন এই ব্যাটার কি হয়? স্ট্যাম্পড আউট হয়। আমরা যেটাকে স্ট্যাম্পিং বলে থাকি। টাইমড আউট, একজন ব্যাটসম্যানকে আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান কি করতে হয়? গার্ড নিতে 3 মিনিটের বেশি সময় নেয়, তখন ওই ব্যাটসম্যান টাইম আউটের আওতায় পড়বে। টি-20 খেলার এর সময় টি-20 হচ্ছে, ও এখানে এটা টাইপিং হয়েছে, টি-20 কত টাইম আউটের সময়সীমা আপনারা বলতে পারেন? টি-20 হ্যালো, না স্যার। এখানে এই যে টাইম আউটের যে সময়সীমা আছে, টাইম আউটটা কিভাবে হয়? ধরেন টাইম আউটের সিস্টেম হচ্ছে, একটা ব্যাটার আউট হয়ে গিয়েছে, আউট হয়ে সে প্যাভিলিয়নে চলে যায়। সো পরবর্তী ব্যাটার ক্রিজে এসে গার্ড মিন্স ক্রিজে এসে সে যদি বল খেলার জন্য প্রস্তুত থাকে, ক্রিজে এসে তাকে বল ফেস করার জন্য পুরোপুরি রেডি হতে হবে। এই রেডি হওয়ার সময় হচ্ছে টেস্টের ক্ষেত্রে কত? 3 মিনিট। ঠিক আছে, টেস্টের ক্ষেত্রে 3 মিনিট করা হয়। আর হচ্ছে এই টি-20 ক্ষেত্রে আমার সম্ভবত এটা ওয়ানডের ক্ষেত্রে 2 মিনিট এবং টি-20 ক্ষেত্রে 1.5 মিনিট এরকমটা আছে। আমি আপডেটটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, এটাকেই মূলত টাইম আউট। আমাদের ম্যাথিউস, শ্রীলঙ্কান প্লেয়ার, বাংলাদেশের সাথে খেলার সময় ওই যে হেলমেট ছিঁড়ে যাওয়ার কারণে টাইম আউট হয়েছিল। আপনারা এই খেলাটা দেখেছিলেন? জি স্যার, এইটি অনেক সমালোচনা হয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে রাইট টাইমের মধ্যে, ওই সময়সীমার মধ্যে আপনাকে বল ফেস করার জন্য প্রস্তুত হতে হবে, তখন সেটাকে হচ্ছে টাইম আউট হিসাবে হবে। আদারওয়াইজ আপনার ওই প্লেয়ার টাইম আউট হয়ে যায়। ঠিক আছে। হিট উইকেট, ব্যাটসম্যান বল খেলার সময় যদি শরীর, ব্যাট বা পোশাককে লেগে বেল পড়ে যায়, অর্থাৎ আপনি ব্যাট করতে গিয়েছেন, আপনার ব্যাট অথবা আপনার শরীরের কোনো অংশ স্ট্যাম্পে হিট করেছে, তখন এটাকে হিট উইকেট হিসেবে কাউন্ট হবে, আউট। হিট দ্য বল টয়েস, হিট দ্য বল টয়েস মিন্স 2 বার হিট করা। কিভাবে? ব্যাটসম্যানের ব্যাটে বা শরীরে বল একবার লাগার পর ব্যাটসম্যান নিজে উইকেট রক্ষার জন্য দ্বিতীয়বার বলে আঘাত করলে বা খেললে আবেদনের প্রেক্ষিতে এই আউটের আওতায় পড়বে। এটাকে বলা হচ্ছে হিট দ্য বল টয়েস, অর্থাৎ 2 বার বলটাকে হিট করা। হ্যান্ডেল দ্য বল, ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ধরা। ব্যাটসম্যান ইচ্ছাকৃত, আমাদের মুশফিকুর রহিম খুব রিসেন্ট এরকম একটা আউট হয়েছিল। হ্যান্ডেল দ্য বল, বল আসছে স্ট্যাম্পের দিকে, হাত দিয়ে সরিয়ে দিয়েছে, এটাকে বাধা প্রদান করা। ঠিক আছে, সো হ্যান্ডেল দ্য বল এরকম ভাবে, ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ধরা। ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে হাত দ্বারা বল ধরলে বা খেললে বা বাধা প্রদান করলে
ওই ব্যাটসম্যান আউট হবেন। এটাকে বলা হয় কি হ্যান্ডেল দ্য বল। অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড, অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড মিন্স ফিল্ডারকে বাধা প্রদান করা, ফিল্ডারদের বল ধরতে বাধা প্রদান। ব্যাটসম্যান বা ব্যাটার ইচ্ছাকৃতভাবে ফিল্ডারদের বল ধরতে বাধা প্রদান করলে ওই ব্যাটসম্যান বা ব্যাটার আউট হয়ে যাবে। তাহলে এটাকে বলা হয় অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড। এখন আচ্ছা আমরা এটা শেষ করি তারপরেই বলি। শতক ও অর্ধশতক। শতক মিন্স আমরা কি জানি, কোন ব্যাটার যদি 100 রানস করে তখন সেটাকে শতক। অর্ধশতক হচ্ছে 50 রান করলে সেটা অর্ধশতক বা হাফ সেঞ্চুরি বলা হয়। শতককে সেঞ্চুরিও বলা হয়। ঠিক আছে। মেডেন ওভার কি? এই মেডেন ওভার এটাও পরীক্ষা আসছিল। একজন বোলার এক ওভারে কোনো রান না দিলে তাকে মেডেন ওভার বলে। সে ওভারে কোনো উইকেট পেলে তাকে মেডেন উইকেট বলে। অর্থাৎ এই মেডেন ওভার এবং মেডেন উইকেট এরকম একটা পরীক্ষা লাস্ট পরীক্ষাতে আপনাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামে এই কোশ্চেনটা ছিল, মেডেন ওভার এবং মেডেন উইকেট কাকে বলে বা বলতে কি বোঝো। সো মেডেন ওভার কি? একজন বোলারের 6টা বিশুদ্ধ বলে একটা ওভার কমপ্লিট হয়। সেই 6 বলে যদি কোনো রান সংগ্রহ না করে ব্যাটসম্যান বা ব্যাটার তখন এটা মেডেন ওভার হিসেবে কাউন্ট হয়। এবং এই একই ওভারে যদি ওই বোলার উইকেট পায়, একটা হতে পারে বা তার অধিকও হতে পারে, ঠিক আছে, উইকেট পায়, তাহলে কি মেডেন ওভার প্লাস উইকেট দুইটা মিলে এটাকে বলা হয় মেডেন উইকেট। হ্যালো মেঘনা, শুনতে পাচ্ছেন? আপনার এটা মিউট করে রাখেন, আপনার ওখান থেকে সাউন্ড আসছে। সো মেডেন ওভার আর মেডেন উইকেট আশা করি বুঝতে পেরেছেন। ক্রিকেটের প্রধান কলাকৌশলগুলো আমরা একটু দেখি। ওকে, থ্যাংক ইউ। ক্রিকেটের কলাকৌশল মূলত 4টা ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 ব্যাটিং, নাম্বার 2 বোলিং, নাম্বার 3 ফিল্ডিং এন্ড ক্যাচিং, নাম্বার 4 উইকেট কিপিং। এই 4টা টেকনিক। এখন এই ব্যাটিং এর মধ্যেও অনেকগুলা টেকনিক আছে, বোলিং এর মধ্যে অনেকগুলা টেকনিক আছে, ফিল্ডিং এন্ড ক্যাচিং ডিফারেন্ট টেকনিকস আছে, উইকেট কিপিং এরও টেকনিকস রয়েছে। সো মেইন 4টা ক্রিকেটের কলাকৌশল যদি পরীক্ষা এরকম আসে যে ক্রিকেটের প্রধান কলাকৌশলগুলা কি কি, তাহলে কি কি? ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ও ক্যাচিং এবং উইকেট কিপিং। এই 4টা হচ্ছে ক্রিকেটেরই। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন সেটা হচ্ছে ক্রিকেটের আউট কত প্রকার এবং কি কি আলোচনা করব। ক্রিকেটের আউট কত প্রকার তাহলে বলতে পারবেন কেউ? হ্যালো, ক্রিকেটের আউট কত প্রকার কেউ কি বলতে পারবেন? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আর এটা পারছি না।